কাকতে কলসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া কাকতে আসনা আমার লখাইয়ের বিয়ে তাই সারা চম্পলা নগরে কিছু আনন্দ হওয়ার কথা সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে কে বললাম ওগো বৌমা তোমরা এমনি ভাবে সবাই কেন নীরব হয়ে রয়েছে মা তোমরা তো জানো আজ না আমার লখাইয়ের বিয়ে তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা যদি আমি এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি আমার লখাই জীবী বিবাহ করতে যেতে পারবে না গো মা চলো না মা চলো আমরা এই মুহূর্তে সকল বিধি সারবার ব্যবস্থা করি বৌমারা এমনি ভাবে কেটে কেটে বললো গো শাশুড়ি মা আমরা যে বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে চাই মা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না গো তাই তো আজকে কোনো বিধিতেই আমরা যেতে পারছি না মা বৌমাদের কান্না শুনে আমি ভাবে আমি বইমুখ হয়ে ফিরে এলাম আমি যে লখাইয়ের মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে তাই দেরি না এই মুহূর্তে চম্পলার শব্দ পূজাগণ রয়েছে
আমি সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমার রাজগিরি। চাই চাই আমি এই মুহূর্তে চম্পলা নগরী যত আমার প্রজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করবার জন্য। ওই না চম্পলার রেহগা ওই না লেখ তুমি না নিমন্ত্রণ ওই না আজি বালার হবে চম্পলার যত রেহগণ পূজাগণ রয়েছিল আমার সকলদেরকে সে নিমন্ত্রণ করা হয়েছে। তাই রয়েছে রাজগিরে আমার অনেক গৃহগণ দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। কোথায় দাসী? ওমা যাই যাই দাঁড়ান। তবচরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা, কেন ডেকেছেন? তুমি তো জানো মা কি গো? আজ না আমার লখের বিয়ে। হ্যাঁ রানীমা। তাই এমনি ভাবে তোমরা যদি সবাই নীরব হয়ে থাকো মা রানীমা, তাহলে সেই বিধিগুলো আমি একাই কিভাবে সারবো বলতে পারো? কই রানীমা, আমরা তো নীরব হয়ে ছিলাম না। তাহলে কি করছিলে মা? রাজগৃহে অন্যান্য কর্ম করছিলাম। ছি মা, সেই কর্ম করলে তো হবে না মা। তবে মা, যদি আমরা এই মুহূর্তে অতি শীঘ্রই সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি আমার লখাই যে বিবাহ করতে যেতে পারবে না গো। সত্যি বলেছেন রানীমা। তাই চলুন, এমন কি করতে হবে? বেশ মা। বেশ মা, তাই চলো
আমরা এই মুহূর্তে সেই জল সাজবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। ওই জল সাজাগুলো আসো। যারা যারা জল সাজছিল তারা এই মুহূর্তে এই আসরের মাঝে এসো। সবাইকে নাচতে হবে। কাকতে পালসিলয়া নদীর ঘাট দেখো আসিয়া কাকতে পালসিলয়া
মাদাসী, হ্যাঁ রানীমা। আমাদের জল সাজানো হয়েছে মা, হ্যাঁ গো। তাই এই মুহূর্তে চলো আমরা সেই ধান ভাঙা বিদেশ সাহেবের ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। ওই না ধান ভাঙিতে যাহা বগোয়া মেরা, ওই না কোন কোন মরলে বাড়ি, কোন কোন মরলে বাড়ি, ধান ভাঙিতে যা আবগো। হ্যাঁ রানীমা। প্রথমে আমরা কার বাড়িতে যাব গো? সাধন বাবুর বাড়ি যাব। সাধন বর্মন পরে, বেশ। তারপর দীনেশ মণ্ডল। হ্যাঁ বেশ মা, তাই চলো আমরা এই মুহূর্তে সেই দিনেশের বাড়িতেই যাই। বেশ রানীমা, তাই চল। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা দিনাজ বাবুর বাড়ি, দিনাজ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। দীনেশ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশি দেরি করবেন না গো। ওই না কোথায় আছো দিনেশ বাবু, কোথায় আছো দীনেশ বাবু? কোথায় আছো দিনেশ বাবু, কোথায় আছো দীনেশ বাবু? সে কারো দ্বারা ধান ভাঙিতে যাব গো আমরা কোন করে মরলে বাড়ি, কোন করে মরলে বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই গো দীনেশ বাবু? নিতে গেছে? বেশ মা, সে বাবু আসুক। এখন তারপর কার বাড়ি যাবো? নিপেন মাহাতো। নিপেন মাহাতো। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা দিপেন বাবুর বাড়ি, দিপেন বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই গো নিপেন বাবু, বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি আসবেন। কই গো রানীমা, কেউ যে আসে না। সত্যি মা, আমাদেরকে নিমন্ত্রণ করে এমনি ভাবে আমাদেরকে অপমান হচ্ছে। হ্যাঁ রানীমা। বেশ, আরেকটি বাড়িতে যাই। বেশ চলুন এবার গোপাল বাবুর বাড়িতে। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা গোপাল বাবুর বাড়ি, গোপাল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই গো গোপাল বাবু, অন্তত আপনি আসুন।
রানীমা, নিপেন বাবু 10টি টাকা দান করেছে। সত্যি মা, মা লক্ষ্মীর কাছে আমরা এই কামনাই করব। ওগো মা লক্ষ্মী, তোমার ভক্তই যে আশায় আজকে দিনে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। তারপরে কার বাড়ি মা? তারপর লক্ষণ বাবুর বাড়ি। লক্ষণ? হ্যাঁ, লক্ষণ মণ্ডল। নামটা বড় পরিচিত। আমার দাদু হয়। আপনার দাদু? বেশ, তাহলে আপনার দাদুকে ডাকুন। কই ভাই লক্ষণ, রেডি হয়ে যা। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, লক্ষণে বাবুর বাড়ি, লক্ষণে বাবুর বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। লক্ষণ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। তারপরে কার বাড়ি আছে মা? এবার যাব ঠাকুর মণ্ডল বাবুর বাড়িতে। হ্যাঁ, ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, ঠাকুর বাবুর বাড়ি, ঠাকুর বাবুর বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। কই গো ঠাকুর বাবু, আপনি তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা, এবার যাব অনিল বাবুর বাড়িতে। অনিল বর্মন। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, ঠাকুর বাবুর বাড়ি, ঠাকুর বাবুর বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। অনিল বাবু, আপনি যেখানেই থাকুন না কেন, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। এবার যাব কমল মণ্ডল বাবুর বাড়িতে। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, কমল বাবুর বাড়ি, কমল বাবুর বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। কই গো কমল বাবু, তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। ও ঘুমাচ্ছে মনে হয়। আমার জামাইদা নাম কি? কমল বাবু। 20 টাকা মানে দিয়েছে। যেভাবে এলো কিনা, আমি ভাবছিলাম অনেক কিছু দেবে, মাত্র 20 টাকা। এবার যাব কণিকা মণ্ডল। কণিকা? ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, কণিকা মায়ের বাড়ি, কণিকা মায়ের বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। কই গো কণিকা মা, আপনি যেখানেই থাকুন না কেন, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা, এবার আমরা যাব গিরিবালা মণ্ডল বাবুর বাড়িতে। গিরিবালা মণ্ডল। কণিকা মণ্ডল 10 টাকা দিয়েছে। হাতে দেখলাম একটা বড় নোট আছে, ভাবলাম যে ওই নোটটাই দিবে।
বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। তুমি এক এক করে সবারই নাম বলে দাও, দেরি হয়ে যাচ্ছে। মামনি মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। সুরেশ মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। সুরেশ মণ্ডল মনে হয় ঘুমাচ্ছে। সুরেশ মণ্ডলের স্ত্রী এসেছে, তার কাছে ধরতে হবে। সে আমার মেয়ে। আপনার মেয়ে? গিরিবালা। সুজাতা বর্মন, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। অলকা মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। ক্ষিতীশ মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। অরুণ মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। শ্যামল মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন অতি শীঘ্র এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। সঞ্জয় মণ্ডল, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশ মা, বলছিলাম কি, রানীমা। ওই যে ডাকছে। কে গো? তোমার বড় মা। যাক, পট্টিতে বাড়িতে গেলাম। হ্যাঁ গো। এখন চলো আমরা সাধন বাবুর বাড়িতে যাই। বেশ বেশ রানীমা, তাই চলো। সাধন বাবু ভয়তে আগে 100 টাকা দিয়ে দিয়েছেন, তাই সে বাবুর বাড়িতে ধান ভাঙার ব্যবস্থা করি, কেমন? বেশ বেশ, তাই চলুন। ও ধান ভাঙো রে, ও ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে।
বেশ মা, আমাদের ধান ভাঙানো হয়েছে, হ্যাঁ রানীমা। আমাদের কলা গাছে আলিপন দেওয়া হয়েছে। হ্যাঁ গো। চলো আমরা এই মুহূর্তে সেই গন্ধ ছোঁয়ার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলো। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো ভালোবেসে। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো ভালোবেসে। আমাদের এক এক করে সর্বস্ববিধি সারানো হয়েছে। হ্যাঁ রানীমা। চলো এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সজ্জিত করবার পর আমরা বিদের ব্যবস্থা করবো। বেশ রানীমা, তাই চলো। ওহো মরি হাই গো, নীল আয় রে ওহিনা লক্ষ্মীন্দরে লালাতে চাঁদনি পারাইব, দেখতে ভালো লাগবে। লক্ষ্মীন্দরে নয়নে চাঁদনি পারাইব, দেখতে ভালো লাগবে। লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রইল মাল্লার মুকুট। হ্যাঁ গো। তার পিতার বড় আশা, কি গো মা? নিজ হস্তে বরবে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ রানীমা, তাই চলো। আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ পরিণয়, আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ, চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি। যেসব আত্মীয় স্বজনগুলো আমার রাজপ্রাসাদে পদার্পণ করেছে, সবাই যেন লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবার জন্য ছুটে এসেছে। দেখতে দেখতে যেন সে আমার ছয়টি পুত্রের কথা মনে পড়েছে। এর পূর্বে যখন আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, আত্মীয় স্বজনের পরিপূর্ণ রাজপ্রাসাদ, সবাই যেন আমার
ছয় সন্তানকে আশীর্বাদ করিয়েছিল, আজ সেই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর দেবী আমার আত্মীয় স্বজন সবাই ছুটে এসেছে। দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে আসছে। কখন বরযাত্রী নামিয়ে চম্পকনগর পরিত্যাগ করে সেই উজানিতে গমন করব। আমি বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম, আগামী গোধূলি লগ্নের শুভ পরিণয়, কিন্তু দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে এসেছে। যদি যত সময় সেই স্থানে পৌঁছতে না পারি, যেন লগ্ন বহিয়ে যাবে। তাই আর বিলম্ব করব না, আমি লক্ষ্মীন্দর কিনে সেই স্থানে পৌঁছবো। রাজপ্রাসাদের চতুর্পাশে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, আমার ছয়টি বৌমা সবাই যেন নিজের নিজের ঘরের কোণে বসে, ওরা সবাই শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। আমি কি জিজ্ঞাসা করলাম, বৌমা তোমরা কাঁদছো কেন? আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ পরিণয়, তোমরা সবাই মিলে আনন্দ করো। সনাতন ধর্মের নারী তো, সনাতন ধর্মের নারীরা যদি একবার বিধবা হয়ে যায়, ওর আর শুভ কাজে আর ব্যবহার হয় না। বৌমারা আদাদ কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বললো, বাবা যে লক্ষ্মীন্দরকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, সেই লক্ষ্মীন্দরের বিয়েতে লক্ষ্মীন্দরকে আমরা স্পর্শ করতে পারবো কেন? বৌমা আমরা যে বিধবা নারী, বাবা সত্যি তো বৌমারা বিধবা, আমার ছয়টি বৌমা বিধবা, ওরা লক্ষ্মীন্দরকে আজকে এই শুভ দিনে কেউ স্পর্শ করতে পারবে না। তাই লক্ষ্মীন্দরকে আমি নিজেই বর সাজে সজ্জিত করে সেই উজানি নগর নিয়ে যাব। একে আছিস, লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দে। প্রণাম হই পিতা গো। আশীর্বাদ করে লখাই, দীর্ঘ আয়ু হোক তো। বলুন, আমায় কেন ডেকেছেন পিতা? লখাই রে, আজকের শুভ দিনে তোকে কেন ডেকেছি জানিস? কেন পিতা? তোকে বর্ষাতে সাজাবো বলে। আজ তোর শুভ পরিণয়, আজকের দিনে তোকে যে বর্ষাতে সজ্জিত হবে লখাই। বেশ পিতা, আপনার মনের মতন করে আমায় সাজিয়ে দিন পিতা। লখাই রে, তোর মুখস্থিতি বাণী শ্রবণ করে আজ আমি ধন্য রে লখাই। পিতার মন আশা পূর্ণ করতে তুই তোর পিতাকে বলছিস যেন তোর পিতার মন আশাকে পূর্ণ করবি, কিন্তু জানিস লখাই, তুই যদি চিত্ত গতিতে দাঁড়াতে পারিস তবে আমি তোকে বর্ষাদের সাজাতে পারবো রে। বেশ পিতা, আপনার সম্মুখীতে আমি যেন চিত্তগতিতে দাঁড়াচ্ছি। বেশ, আমি নিজ হস্তে তোকে বর্ষাতে সজ্জিত করব। ওই নামক
আমার মস্তকে যেন স্বর্ণ মুকুটখানা আমি পরিধান করতে পারবো না। কিন্তু কেন? আপনি যতবার এগিয়ে এসেছেন আমার মস্তকে সে পরিধান করে দিতে, আমি যেন ওই স্বর্ণ মুকুটের উপরে এমন একটা দৃশ্য দেখলাম, এই দৃশ্য দেখার পরেও কি মস্তকে আমি পরিধান করতে পারি? যে সোলার মুকুট পরাবার জন্য অগ্রসর হয়েছি, এই মুকুটে এমন কি দৃশ্য দেখেছিস না খাই? আমি কেন পরিধান করতে পারিনি জানি? কেন রে? আমি না বললে আপনি কি করে জানতে পারবেন? বল, তাই বলছি, বল পুত্র বল। আজি মুকুট না মুকুটটা পরে দিয়ে এখন আমি তোর সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছি, এই মুকুটের উপর দিয়ে সর্প দেখতে পাচ্ছিস? এই মুকুটটা তোর মস্তকে পরিয়ে দিলে তোর মস্তক চলবে। আপনি যখন এগিয়ে এসেছেন মুকুটখানি নহে, আমি যেন মুকুটের উপরে যেন সর্পের দৃশ্য দেখলাম। এই দৃশ্য দেখার বড়কে মস্তকে পরিধান করতে পারি সে মুকুটখানা বলুন না পিতাগো। ওই মুকুটখানা পরিধান করলে আমার যেন প্রাণও যেতে পারে। তুই বলতে চাইছিস এটা সর্পের মুকুট, আর সর্পের মুকুট পরিয়ে দিয়ে তোর মস্তক চলবে? এই জাগতিক জগতে কোন পিতা কি পারে নিয়ে সন্তানকে সর্পের মুকুট পরিয়ে দিতে? আমিও তা পারবো না রে। এটা সর্পের মুকুট নয়। না, আমি যেন পরিধান করতে পারবো না। আমায় ক্ষমা করবেন পিতাগো, আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন। লক্ষ্মীন্দর যেন সর্পের মুকুট বলে আমার সোলার মুকুটকে ধিক্কার দিচ্ছে। ওই সোলার মুকুট পরিধান করতে নারাজ, তাই না? না না, এই সোলার মুকুটটা আমি লক্ষ্মীন্দরকে সাজাবো না। রাখাই, এই মুকুটটা তোকে সাজাবো না রে। একটু দাঁড়া পুত্র। আর যে দ্রব্যতে তোকে সাজাবো সে দ্রব্য দিয়ে সাজিয়ে দেবার পূর্বে তুই আমাকে নিষেধ করবি না। ওরে বল না, তোর পিতার মনোবাসকে তুই পূর্ণ করবি। পিতাগো, আপনার মনোবাসকে আমি পূর্ণ হতে যথেষ্ট চেষ্টা করেছিলাম, পারিনি। এই দৃশ্য দেখার পরে যেন আপনার মনোবাসকে আমি পূর্ণ হতে দিলাম না। আপনার অধিকার থেকে যেন আপনাকে আমি বঞ্চিত করে দিলাম। আমি যে বড় অভাগা, আমি যে বড় অসহায়, তাই যেন আপনার আশাকে আমি ব্যর্থ করে দিলাম, ব্যর্থ করে দিলাম।
সুন্দর স্মৃতি বাণী শ্রবণ করে আছে আমি ধন্য। যে সোনার মুকুট পাওয়ার জন্য অগ্রসর হয়েছিলাম তা দিয়ে তোকে সাজাতে পারিনি বলে আমি যা দিয়ে তোকে সাজাবো তুই তা বহার বেজে সজ্জিত হবি। একটু তারা পুত্র, একটু তারা। জানিস বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হবে। এই যে জাগতিক জগতের নিয়ম, সনাতন ধর্মের নিয়ম। আর আজ তুই মালা বদল করবি বলে ওই উজানি নগরে না, ওই যে উজানি নগরে একটা নিষ্পাপ নারী তোর পদপানে চাতক পক্ষে নেই চেয়ে পদপানে চেয়ে আছে বাচ্চা। কখন গিয়ে ওই নিষ্পাপ নারীটির গলে তুই মালা পরিয়ে দিবি? আর ওই নিষ্পাপ নারীটির গলে মালা পরিয়ে দিবি বলে সুদক্ষ কারিগর তারা নিমিতাই এই সুন্দর মালাখান আমি তোর জন্য নিয়ে এসেছি বাচ্চা। চিত্ত গতিতে দাঁড়াবি, আমি তোকে সুন্দর করে পরবেশে সাজিয়ে দেব। বেশ পিতা, তাই করুন। আমার গলায় সে মাল্যখানা পরিধান করে দিন। আজ মালা পরবা লাখা আজ মালা পরো তোমার মালা পরিয়ে দেব বলে অগ্রসর হয়েছিলাম। মালা দেখে কেন নারাজ হয়েছিস লখাই? এই মালাখানা পরিধান করতে আমি কেন নারাজ হয়েছি জানি কেন বল? ওই মালার উপরে যেন আবার এই শেষ শর্টপিট দৃশ্য দেখতে পাই। ওই দৃশ্য দেখার বড় কি সে মালাখানা পরিধান করা যায়? যায় না পিতা গো, যায় না। মালার উপরে সর্প মালা দিয়ে তোকে বর সাজাবো বলে অগ্রসর হয়েছিলাম। এই মালার উপরে সর্প যখন তোকে বর সাজে সজ্জিত করবো বলে অগ্রসর হয়েছি, কেন সর্প দেখতে পাচ্ছিস না জানিস? কেন পিতা? তুই জানিস না পুত্র,
ওই ওই চ্যাংবুড়ি কানির সঙ্গে রয়েছে মোর বিবাদ। তাই ওই সুজোয়ার বেদি চ্যাংবুড়ি কানি আড়াল হইতে তোকে সর্প ভয় দেখাচ্ছে। ওই মেয়েটি ভেবেছে সর্প ভয় দেখে তোর বিয়েটা ভঙ্গ করে দেবে, কিন্তু ও জানে না আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূত করে দেবো। কিন্তু ধরো আমি তোর সর্প ভয় এই মুহূর্তেই দূরীভূত করে দিচ্ছি। চেয়ে দাও, চেয়ে দেখলো ভাই, এই আমি দিলাম হেমতালের বেরি, তোর মস্তকে দেব মুকুট পড়ি। চেয়ে দেখতে বাছা, এখনো কি বরবেশের সর্প দেখা যাচ্ছে? না পিতা, আমি যেন মানলো ওই মুকুটের উপর যেন আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। সত্যি দেখতে দেখতে সর্প ভয় দূরীভূত হয়ে গেছে। ওগো ওগো মোর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নীগণ, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবো। আর আমি যখন লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবো, আপনারা যারা এসেছেন এই চম্পকনগরের রাজপ্রাসাদে, আপনারা যারা এসেছেন, আপনারা সবাই সংকেত ধ্বনি উলুধ্বনি দিয়ে মোর পুত্র লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ চিরকাম্য। জয় জয় শিব শম্ভু। বলুন পিতা। আজ তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? বাহ 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 রে পুত্র মোর, তোকে বার বেশে দেখে যেন মনে হয় স্বয়ং স্বয়ং গোলক বিহারী নারায়ণ আজ ধরার বুকে নেমে এসেছে। তোরে চাঁদ বদন করা দর্শন করে গর্ব বুকটা যেন মনে ভরে ভরে উঠছে। তবে একটি কথা কি জানিস, তোকে আজ এই বর বেশে দেখেছি, পুত্র মোর লক্ষ্মীন্দর আজ বর বেশে সজ্জিত হয়েছে। কিন্তু একটি কথা বলো পুত্র, আমার কথা অমার্যাত করবি না তো? জাগতিক জগতের বুকে শুভযাত্রা পূর্বে যদি কোনো সন্তান জননের চরণ আশীর্বাদ মস্তকে ধারণ করতে পারে, এই কঠিন পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যে সন্তানের অকল্যাণ নিয়ে আসছে। লখাই বেশ, যাব। বিবাহ কার্য অগ্রসর হওয়ার আগে মার নিকটে গিয়ে মায়ের চরণধুলি মস্তকে ধারণ করে পুনরায় যেন আপনার নিকটে ফিরে আসবো পিতাকে। আমি আছি পিতা। লখাই আই বাচ্চা, চলে গেল দেখতে দেখতে পুত্র আমার মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য চলে গেল। লক্ষ্মীন্দর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলে তাকে নিয়ে আমি উজানিনগরে যাত্রা করবো। ওগো ওগো আমার চম্পকনগরের আত্মীয় স্বজন, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো পুত্র লক্ষ্মীন্দরকে যেন সনকা বিদায় দিতে পারে। আমি যেন লক্ষ্মীন্দরকে নিয়ে সেই উজানিনগরে যাত্রা করতে পারি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।